ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের ফিজিক্স ক্লাসরুমে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা তড়িৎ চুম্বকত্ব এই চ্যাপ্টারটা শুরু করতে চলেছি। তো দেখো, আমরা আগে যেগুলো পড়েছি সেখানে আমরা দেখলাম যে স্থির তড়িৎ আমরা পড়লাম, যেখানে দেখা যাচ্ছিল যে আধান স্থির অবস্থায় রয়েছে এবং তার জন্যে কি কি অবস্থা তৈরি হতে পারে। আধান স্থির অবস্থায় থাকলে যেমন আমরা জানি তড়িৎ ক্ষেত্র তৈরি হয়, তড়িৎ বিভব তৈরি হয়। এবং তারপরে দেখলাম যে যখন আধান মুভমেন্ট করছে, আধান যখন চলছে, স্থির নেই আর, তখন আমরা দেখলাম যে একটা স্টেডি কারেন্ট আমরা তৈরি করেছিলাম। আমরা সেখানে কুলম্বের সূত্র পড়েছি এবং তার সাহায্যে আমরা দেখেছি যে যদি দুটি বিন্দুর মধ্যে বিভবের পার্থক্য থাকে তাহলে বেশি বিভব থেকে কম বিভবের দিকে কারেন্ট যায়। এবং এই কারেন্ট যাওয়ার মূল কারণটা কী ছিল না, সেখানে ইলেকট্রনের চলাচল, তার জন্যই কারেন্ট ফ্লো হচ্ছিল। ইলেকট্রন যেদিকে যাচ্ছিল কারেন্ট তার উল্টো দিকে ফ্লো হচ্ছিল, আমরা এরকম দেখেছিলাম। তো তাহলে মেনলি আমরা এতদিন ধরে আধান নিয়েই কথা বলেছিলাম যে আধান স্থির থাকলে কি হবে এবং আধান গতিশীল থাকলে কি হবে। আজ যেটা শুরু করছি সেখানে আমরা পড়াবো কি, যে কারেন্ট আমরা তো পেয়ে গেছি, খুব ভালো কথা, এবং যে কারেন্টটা পেয়েছি তাকে আমরা বলি ডিসি কারেন্ট, ডাইরেক্ট কারেন্ট আমরা নাম দিই। তো সেই ডাইরেক্ট কারেন্টের কিছু ধর্ম আছে। বিজ্ঞানীরা দেখেছিলেন যে যদি কোনো একটা তারের মধ্য দিয়ে আই পরিমাণ কারেন্ট ফ্লো হয় এবং তার চারপাশে যদি কোনো লোহা চূর্ণকে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে রাখা হয়, তো সেই কারেন্ট ফ্লো হওয়ার জন্য, কারেন্টের একটা বিশেষ ধর্মের জন্য যে লোহা চূড়গুলোকে আমরা চারপাশে ছড়িয়ে রাখবো সেগুলো একটা বিশেষ আকার ধারণ করে। এটা পুরোটাই কিন্তু এই তড়িৎ প্রবাহের ধর্ম। কারেন্ট ফ্লো হওয়ার জন্যই ওই লোহা চূড়গুলো আকর্ষিত হবে, হয়ে একটা বিশেষ আকার ধারণ করবে। তো সেটা কেন হচ্ছে, কি হচ্ছে, সেটা নিয়েই কিন্তু আজকের আমাদের লেকচার। আমরা শুরু করতে চলেছি তড়িৎ চুম্বকত্ব। এবং এই যে চুম্বকত্ব বা চুম্বক, এই চুম্বক মানে তোমরা খুব ছোটবেলা থেকেই জেনে এসছো চুম্বক কাকে বলে। তা চুম্বক এমন একটা জিনিস যেটা লোহা, নিকেল, কোবাল্ট এই ধরনের জিনিসগুলোকে আকর্ষণ করে, তাকেই আমরা বলি চুম্বক। তো এই চুম্বকের যে ধর্ম তাকেই আমরা বলি চুম্বকত্ব, মানে কোনো একটা লোহা, নিকেল, কোবাল্টকে আকর্ষণ করবে এরকম কোনো পদার্থের যে ধর্মটা, তাকেই আমরা বলছি চুম্বকত্ব ধর্ম। তো এখানে কিন্তু আমরা কোনো চুম্বক নিয়ে কাজ করব না, আমরা এখানে কি করব, আমরা এখানে কারেন্ট নিয়ে কাজ করব এবং দেখব যে কারেন্টের মধ্যে এমন একটা বিশেষ ধর্ম রয়েছে যার ফলে লোহা, নিকেল, কোবাল্ট আকর্ষিত হচ্ছে। এবং এই যে আকর্ষণটা হলো, এটা কেন হলো না, এটা একটা চুম্বকের ধর্মের জন্য হলো, তাই জন্য আমরা বলছি তড়িৎ চুম্বকত্ব, মানে তড়িতের একটা ধর্ম, সেটা হচ্ছে চুম্বকত্ব। তাই জন্য এই চ্যাপ্টারের এরকম নাম দেওয়া হয়েছে তড়িৎ চুম্বকত্ব। কারেন্ট দিয়ে আমরা চুম্বকের কাজ করাচ্ছি, পরিষ্কার কথা। তো যেটা বলছিলাম, তোমরা ক্লাস 10-এও দেখেছো, ক্লাস 10-এ তড়িৎ চুম্বকত্বের একদম ছোট্ট করে একটা অংশ রয়েছে। সেখানে কি দেখেছো, যে কোনো একটা তার রয়েছে এবং সেই তারটাকে একটা মনে করা যায় যে এরকম একটা একটা বোর্ড রয়েছে, একটা কাঠের বোর্ড রয়েছে। সেই বোর্ডের মধ্যে একটা ফুটো করা রয়েছে, ধরো, নিয়ে তারটাকে এরকমভাবে ফুটোর মধ্যে দিয়ে গলিয়ে দেওয়া হয়েছে আর বোর্ডটার নিচে দিয়ে এরকমভাবে তারটা চলে গেছে। মানে সিম্পল ভেবে নাও যে একটা এরকম বোর্ড রয়েছে কিছু, এরকমভাবে একটা কারেন্টের তার উপর থেকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এখানটা ফুটো করা হয়েছে, ওপর দিয়ে ঢুকিয়ে দিয়েছে, তারটা নিচে দিয়ে বেরিয়ে যাচ্ছে, এরকম জিনিসটা রয়েছে। এবার কি করা হয়েছে, কারেন্টটা এই মুহূর্তে নেই ভেবে নাও, শুধুমাত্র তারটা রয়েছে, কারেন্ট কিছু নেই। এবার কিছু লোহা চূর্ণকে আমরা এইভাবে রেখে দিয়েছি, জাস্ট মানে লোহা চূর্ণকে এরকমভাবে ছড়িয়ে রাখা হয়েছে, কোনো রকম শেপ কিছু দিইনি, ইতস্ততভাবে লোহা চূর্ণকে ছড়িয়ে দিয়েছি। এবার কি করা হলো, যদি এই তারের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করানো যায়, আমরা কারেন্ট চালিয়ে দিলাম এই তারটার মধ্যে দিয়ে, তো তখন যেটা দেখা যাবে অদ্ভুতভাবে, সেটা হচ্ছে যে এই যে লোহার চূড়গুলোকে ছড়িয়েছিলাম সেগুলো আর এই রকম অবস্থায় থাকবে না, সেগুলোর রূপ পরিবর্তিত হবে। সেগুলো কেমন হবে, এবার দেখা যাবে যে সেগুলো বৃত্তাকারভাবে এই তারটাকে যেন বেষ্টন করে থাকছে, এরকম একটা জিনিস তৈরি হবে। লোহা চূড়গুলো হঠাৎ করে দেখা যাবে যে এই রকম একটা অদ্ভুত শেপ নিচ্ছে।
কাছের লোহা চূড়গুলো এরকম শেপ নিল, তার থেকে যারা দূরে ছিল তারা হয়তো এরকম টাইপের শেপ নেবে, আরও দূরে যারা ছিল তারা হয়তো এরকম টাইপের শেপ নেবে। এরকম দেখা যাচ্ছে বৃত্তাকারভাবে ও এই কারেন্ট ক্যারিং যে তারটা ছিল সেই তারের চারদিকে এরকম বৃত্তাকারভাবে সজ্জিত হয়ে গেল ওই লোহা চূড়গুলো। তো সেটা হলো কিন্তু একটা আকর্ষণ বলের জন্য, এবং সেই আকর্ষণ বলের যে ধর্ম সেটা কারেন্টের জন্যই হলো, কারণ কারেন্ট যখন ছিল না এই জিনিসটা হচ্ছিল না, কারেন্ট দেওয়ার ফলেই এই জিনিসটা ঘটলো, এবং আমরা দেখলাম একটা চুম্বকের এফেক্ট আমরা পেলাম। এখানে যদি তুমি লোহার বদলে অন্য কোনো মেটাল দাও বা কোনো অধাতু দাও, তুমি কাঠের গুঁড়ো যদি ছড়িয়ে রাখো, কাঠের গুঁড়ো ছড়ালে কিন্তু আর এরকম সজ্জা তোমরা পাবে না, এরকম বৃত্তীয়ভাবে কিন্তু জিনিসটা সজ্জিত হয়ে যাবে না। তার মানে বোঝা যাচ্ছে যে চুম্বকের যে ধর্ম সেই ধর্মটাই আমরা কিন্তু এখানে পেলাম। যার ফলে আমরা বলতে পারি যে তড়িতের তাহলে একটা চুম্বক ধর্ম রয়েছে, এবং এই বিষয়টাকেই আমরা তড়িৎ চুম্বকত্ব বলছি। যাই হোক, তো কোনো একটা তাহলে চুম্বক ক্ষেত্র এখানে তৈরি হচ্ছে এরকমটা আমরা ভাবতে পারি আস্তে আস্তে, কারণ ক্লাস 10-এ যখন আমরা পড়েছি আমাদের এই ক্ষেত্র ব্যাপারটার কোনো ধারণা ছিল না। এই ধারণাটা তৈরি হলো যখন আমরা এই ক্লাস 12-এ উঠলাম এবং আমরা তড়িৎ ক্ষেত্র পড়লাম। তোমরা ক্লাস 11-এ কিন্তু মহাকর্ষ ক্ষেত্রও পড়েছো, একটা গ্র্যাভিটেশনাল ফিল্ড, তো সেখানে কিছুটা ফিল্ডের ধারণা দেওয়া হয়েছে। এখানে এসে ক্লাস 12-এ এসে আমরা খুব ভালোভাবে একটা তড়িৎ ক্ষেত্রের ধারণা পেলাম যে কোনো জায়গাতে একটা প্লাস কিউ যদি আধান থাকে তাহলে কি হয়, তার চারিপাশে এরকম তড়িৎ একটা ক্ষেত্র তৈরি হয়। আমরা এরকম একটা ধারণা পেলাম তড়িৎ ক্ষেত্র যে চারপাশে একটা ফিল্ড তৈরি করবে। ফিল্ড মানে কি আমরা বলেছিলাম যে যদি অন্য কোনো আধান ওই ফিল্ডের মধ্যে ঢুকতে চায় সে একটা ফোর্স এক্সপিরিয়েন্স করবে, তার মনে হবে যেন একটা বল রয়েছে ওই অঞ্চলে, তাই জন্য আমরা একে বলি বলক্ষেত্র, ফোর্স ফিল্ড। বুঝা গেল? তাহলে এখানে কি হবে, এখানে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, এবং এই ক্ষেত্রের মধ্যে থাকা যে কোনো লোহা, নিকেল, কোবাল্ট সেগুলো কিন্তু ওই ক্ষেত্রের মধ্যে আকর্ষিত হবে, যার ফলে এই ধরনের সজ্জা তৈরি হবে। আচ্ছা, খুব ভালো কথা, এই ধরনের সজ্জাটা তৈরি হয়ে গেল। এবার যেটা বলা সেটা হচ্ছে যে আমরা যেরকম তড়িৎ ক্ষেত্রকে ই নাম দিয়ে থাকি, ইলেকট্রিক ফিল্ড ই নাম দিয়ে থাকি, তেমনি চৌম্বক ক্ষেত্র যেটা তৈরি হলো তাকে আমরা নাম দেব বি। একে আমরা বলছি চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড, চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড নাম দেব। তাহলে এটাও একটা ভেক্টর রাশি, কারণ এর মান রয়েছে, এর দিক রয়েছে, যদিও আমরা এখনো এর মান জানি না, দিক জানি, দিকটা বোঝানো গেল কোন দিক থেকে কোন দিকে দিক, যদিও শুধুমাত্র এই ডটেড লাইনের মাধ্যমে দিক বোঝানো যায় না, আমরা একটা শেপ দেখাতে পেরেছি। আচ্ছা, ক্লাস 10-এ তোমরা আরও পড়েছো যে চৌম্বক ক্ষেত্র যেটা তৈরি হয়েছে, ম্যাগনেটিক ফিল্ড বি যেটা তৈরি হলো, তার দিক কি, তো সেটা আমরা কিন্তু থাম্ব রুলের সাহায্যে দেখাতে পারি যে চৌম্বক ক্ষেত্রটা কোন দিক থেকে কোন দিকে কার্যকরী। তো থাম্ব রুলটা কি তোমরা যারা পড়েছো, যাদের মনে আছে খুব ভালো, যাদের মনে নেই তারা শিখে নাও, যে আমরা থাম্ব বলতে এইরকমভাবে দেখাই জিনিসটাকে, ভালো করে খেয়াল করো, এইভাবে থাম্ব। তাহলে আমাদের বুড়ো আঙুলটা কি উপরের দিকে থাকবে, এবং বাকি যে আঙুলগুলো রয়েছে সেই আঙুলগুলো এইভাবে থাকবে, হলো? তো তাহলে এই বুড়ো আঙুলটা দিয়ে আমরা কারেন্টের যে ডাইরেকশন, কারেন্ট যেখান থেকে যেখানে যাচ্ছে সেই ডাইরেকশানে আমরা বুড়ো আঙুলটাকে দিয়ে দেখাই, আর বাকি যে আঙুলগুলো রয়েছে সেগুলো কি দেখায়, সেগুলো দেখায় চৌম্বক ক্ষেত্রের ডাইরেকশন। মানে ব্যাপারটা কীরকম, ধরো এই পেনটার এই নিচ থেকে উপরের দিকে কারেন্ট যাচ্ছে, এইভাবে নিচ থেকে উপরের দিকে কারেন্ট যাচ্ছে, তাহলে আমরা কিভাবে দেখাবো, এই বুড়ো আঙুলটা দিয়ে কারেন্ট ফ্লোয়ের ডাইরেকশন দেখালাম, আর বাকি যে আঙুলগুলো এই পেনটাকে জড়িয়ে ধরলো, তাহলে সেইগুলো দিয়ে কি দেখাচ্ছি, চৌম্বক ক্ষেত্রের দিক দেখাচ্ছি। তাহলে চৌম্বক ক্ষেত্র এইভাবে রয়েছে, এইভাবে সারাউন্ডিংভাবে ক্লোজ করছে আমার এই তারটাকে। বোঝাতে পারলাম? তো এবার যদি আমরা 3D ফিগার ভাবি, আমরা তো এখানে 2Dতে ছবিটা এঁকেছি, এবার 3Dতে ভাবতে হবে। যে মনে করে নাও যে এই বোর্ডটা যে তলে অবস্থান করছে সেই তলের মধ্যে দিয়ে এই তারটাকে ছবিতে দেখানো হয়েছে, এই বোর্ডের তলেই রয়েছে তারটা। তো তাহলে আমরা যদি এরমভাবে ভাবি যে চৌম্বক ক্ষেত্রটা ঢুকে এরম গোল করে বেরিয়ে যাচ্ছে, এই তো হবে, এই ঢুকে এরম গোল করে ঘিরে থাকবে, এরম হবে। তো তাহলে শুধু বোর্ডের মধ্যে কিন্তু বিষয়টা সীমাবদ্ধ নেই, আর
তাহলে বোর্ডটাকে ভেদ করে চৌম্বক ক্ষেত্র ঢুকবে, ঢুকে বোর্ডের পিছন দিয়ে এরম গোল করে এসে এই বাঁ দিক দিয়ে বেরোবে, বেরিয়ে আবার এরম করে আবার বোর্ডের পিছনে ঢুকবে। এরম একটা সার্কেল আমরা পাবো, এরম একটা বৃত্ত পাবো। সেই বৃত্তটাই হচ্ছে আমার চৌম্বক ক্ষেত্র। তো সেই কারণে আমাদের এখানে দুটো নোটেশন ইউজ করা হয়, যে চৌম্বক ক্ষেত্র ঢুকছে বোঝানোর জন্য একটা নোটেশন, আর চৌম্বক ক্ষেত্র বেরোচ্ছে বোঝানোর জন্য একটা নোটেশন। এই দুরকম নোটেশন ব্যবহার করা হয়। আরেকবার বলছি, কি বললাম, কারেন্টটা যাচ্ছে, চৌম্বক ক্ষেত্র কিভাবে আছে, এই আমার কারেন্টটার হচ্ছে বুড়ো আঙুলটা কারেন্টের দিক, চৌম্বক ক্ষেত্র তাহলে এই আঙুলগুলো দিয়ে বোঝানো হচ্ছে। এই আঙুলগুলো কী হবে না, এই বোর্ডের মধ্যে দিয়ে ঢুকে যাবে, ঢুকে গিয়ে এই তারটাকে বেষ্টন করবে, করে বোর্ডের এই সাইডটা বাঁ দিক দিয়ে বেরোবে। তো তার ফলে আমরা দুটো নোটেশন ইউজ করব, একটা হচ্ছে ক্রস নোটেশন। তাহলে চৌম্বক ক্ষেত্র ভেতর দিকে ঢুকছে, বোর্ডের মধ্যে ঢুকলো চৌম্বক ক্ষেত্রটা, এটা বোঝানোর জন্য আমরা ক্রস নোটেশন ইউজ করি। আর এই বি ফিল্ডটা এই কারেন্টের পিছন দিক দিয়ে ঘুরে এসে এইখান দিয়ে বেরোলো, এটা বোঝানোর জন্য আমরা ডট ফিল্ড ব্যবহার করি। দুটোই ম্যাগনেটিক ফিল্ড, ডাইরেকশন বোঝানোর জন্য একবার ক্রস একবার ডট এইভাবে ব্যবহার করা হয়। তো এটা বেসিক্যালি একটা অ্যারো সিম্বল। তোমরা যারা অ্যারো দেখেছো, অ্যারো মানে তীর, তীরে কি থাকে, তীরের সামনের দিকের মুখটা এরকম ছুচালো টাইপের থাকে, আর পেছন দিকটা দেখবে এরকম ক্রস করা থাকে। তো কোনো তীর যদি আমাদের সামনের দিকে আসে, ধরো একটা তীর তোমার দিকে আসছে, তাহলে তোমরা তীরের কোন অংশটা দেখতে পাবে, আমরা তীরের এই সামনের অংশটা দেখতে পাবো, এবং সেটা দেখতে একদম ডটের মতো হবে, আর তো কিছু দেখা যাবে না, ডট দেখতে পাবো খালি। তো সেই জন্যে চৌম্বক ক্ষেত্র যেহেতু ঘুরে এদিক দিয়ে বেরিয়ে আসছে, আমরা শুধুমাত্র এই তীরের ফলাটা দেখতে পাবো, তাই জন্যে নোটেশনটাকে আমরা ডট বলে দেখিয়েছি। আর কোনো চৌম্বক ক্ষেত্র যখন ঢুকছে কোথাও, তখন কি দেখবো, তীরের পিছনটা দেখতে পাবো, মানে এই ক্রস অংশটা দেখতে পাবো। তার ফলে এখানে আমরা ক্রস চিহ্ন দিয়ে দেখাচ্ছি যে চৌম্বক ক্ষেত্র ঢুকছে মানে ক্রস, সামনে বেরিয়ে আসছে মানে ডট, এইভাবে দেখানো হয় চৌম্বক ক্ষেত্র। তো নোটেশন তোমরা বুঝে গেলে যে এই ছিল বিষয়টা, চৌম্বক ক্ষেত্র বৃত্তাকার হবে তারের সঙ্গে, আর নোটেশনটা এই হবে ডট ক্রস, এইভাবে আমরা বোঝাই। তো এইগুলো কিন্তু ক্লাস 10-এও আমরা মোটামুটি পড়েছিলাম এই জিনিসগুলো, এবং সেখানে তোমরা অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্র পড়েছো। কি ছিল সেখানে একটু ছোট্ট করে বলি, যে একটা কারেন্ট এইভাবে যাচ্ছে একটা তারের মধ্য দিয়ে, এবং তার নিচে একটা চুম্বক শলাকা রয়েছে। চুম্বক শলাকা মানে তোমরা জানো হয়তো যে একটা ম্যাগনেটিক নিডল বলা হয় জিনিসটাকে। সেটা কি হবে না, সেটা যদি তার কাছে যদি আমরা কোনো একটা দণ্ড চুম্বক ধরি, তাহলে সেটার বিক্ষেপ হয়, এদিকে ওদিকে সরবে। একটা কোনো একটা নর্থ পোল একটা চুম্বকে ধরলে দণ্ড চুম্বকে, তাহলে সে এই দিকে বিক্ষিপ্ত হবে, উল্টো দিকে ধরলে ওই দিকে বিক্ষিপ্ত হবে, এরকম বিষয়টা আর কি। তো যদি এর উপর দিয়ে কারেন্ট যায়, তখনও দেখা যায় যে কোনো চারিদিকে আমরা চুম্বক কোনো পদার্থ বা ম্যাগনেট না রাখলেও এই চুম্বক শলাকাটার বিক্ষেপ হয়। তার মানে কি না, এই কারেন্টটার জন্য চারিদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়ে গেছে, এবং সেই ফিল্ডটা এই চুম্বক শলাকাকে বিক্ষেপ করছে, এই বিষয়টা। এবার কোন দিকে বিক্ষেপ হবে সেটা বোঝানোর জন্য আমরা পড়েছিলাম কি অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্র। সেখানে বলা হয়েছিল যে কোনো একটা মানুষ, সে যদি এই কারেন্ট ফ্লোয়ের ডাইরেকশন বরাবর সাঁতার কেটে যায়, কারেন্ট ফ্লোয়ের ডাইরেকশন বরাবর সাঁতার কেটে যায়, তবে তার বাঁ হাত যেদিকে থাকবে, এই ম্যাগনেটিক নিডলের ডিফ্লেকশনটাও সেই দিকে হবে। এইভাবে আমরা বুঝলাম যে কোন দিকে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়েছে, এইসব ছিল ক্লাস 10-এ। তো এবারে ক্লাস 12-এ আমরা নতুন তাহলে কি পড়বো, নতুন যেটা পড়বো সেটা হচ্ছে এই যে চৌম্বক ক্ষেত্রকে আমরা বি বলছি, এই চৌম্বক ক্ষেত্রের মান কত, সেটা কিন্তু আমরা ক্লাস 10-এ পড়িনি। তো আমরা এখানে এসে চৌম্বক ক্ষেত্রের মান কত শিখবো। যেরকম ইলেকট্রিক ফিল্ডের মান আমরা বার করেছিলাম বিভিন্ন ক্ষেত্রে, তেমনি চৌম্বক ক্ষেত্রের মান আমরা বার করব। তো সেই বার করার নিয়মটা কি, বার করার নিয়ম হচ্ছে বায়ো-সাভার্টের সূত্র। তো সেটাই আমাদের এখানকার একদম প্রথম পড়ার জিনিস, যে বায়ো-সাভার্টের সূত্রের সাহায্যে আমরা চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করব। তো সেটাতে চলে আসছি। প্রথমেই পড়ছি আমরা বায়ো-সাভার্ট সূত্রের বিবৃতি। তো এখানে কি বলা হচ্ছে
যে কোনো একটা তারের মধ্য দিয়ে যদি কারেন্ট ফ্লো হয় তবে তার জন্যে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হবে সেই ফিল্ডটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করবে সেটা আমরা এই বায়ো-সাভার্ট সূত্রের বিবৃতির মাধ্যমে জানতে পারবো। তো তার জন্য কি করছি, আমরা শুরুতেই একটা তারের ছবি আঁকছি। একটা তার মধ্য দিয়ে আই কারেন্ট যাচ্ছে। ইচ্ছে করেই তারটাকে কিন্তু আমরা একটু বাঁকিয়ে আঁকলাম, স্ট্রেট তারও আঁকতে পারতাম, ইচ্ছে করে একটু বাঁকিয়ে আঁকলাম। কেন, এক্ষুনি বুঝতে পারবে। আচ্ছা, তো ভালো কথা, কারেন্ট যাচ্ছে আই। তো সেখানে আমরা কি করব, আমরা এখানে একটা ছোট্ট লেন্থ ধরে নেব। ছোট্ট লেন্থ নিচ্ছি আমরা এখানে ডিএল, এবং এই ডিএল এর জন্য ধরে নেওয়া হচ্ছে ডিএল থেকে একটা আর দূরত্বে কোনো একটা বিন্দু আছে, ধরে নাও বিন্দুটা পি নাম দিয়ে দেওয়া যাক। তো সেই পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কত হয় সেইটা আমরা বার করতে চাইব। আচ্ছা, তো এখানে বিষয়টা এরকম যে যেহেতু কারেন্টটা উপর দিকে যাচ্ছে, তো তোমরা সবাই থাম্ব রুলের সাহায্যে চেক করতে পারো যে চৌম্বক ক্ষেত্রটা এই দিকে কোন দিক বরাবর হতে পারে। তো নিশ্চয়ই সেটা ক্রস ফিল্ড হবে। ভালো করে বুঝতে পারছো, উপর দিকে কারেন্ট যাচ্ছে, তাহলে আঙুলগুলো ভিতর দিকে ঢুকবে, ভিতর দিকে কারেন্ট মানে ফিল্ড ঢোকা মানে আমরা ক্রস দিয়ে দেখাই সেই জিনিসটাকে। তাহলে এই পি বিন্দুতে আমাদের চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে হবে। তো বায়ো-সাভার্ট সূত্রে কি বলা হচ্ছে যে কোনো তড়িৎবাহী তারের একটি ক্ষুদ্র অংশ ডিএল এর জন্য নিকটবর্তী কোনো একটা বিন্দুতে চৌম্বক ক্ষেত্র ডিবি যেটা হবে, যেহেতু ডিএল অংশের জন্য আমরা চৌম্বক ক্ষেত্র বার করছি, তাই জন্য চৌম্বক ক্ষেত্র যেটা পাবো তাকে আমরা ডিবি বলছি। বি বলবো না, পুরো তারটার জন্য বি। তাহলে ডিএল এর জন্য কত হবে, ডিবি হবে, ছোট্ট অংশ। তো সেখানে আমরা বলবো যে ডিবি হচ্ছে প্রপোর্শনাল টু ডিএল, কারণ ডিএল অংশের জন্য আমরা ডিবি বার করছি। অর্থাৎ যে কারেন্ট ক্যারিং তারটা রয়েছে সেই তারের লেন্থের ওপরে বি ডিপেন্ডেন্ট এবং প্রপোর্শনাল। লেন্থ যত বড় হবে চৌম্বক ক্ষেত্র তত বেশি হবে, এইটা বলতে চাইছি। তার সঙ্গে সঙ্গে এটাও বলতে চাইছি যে ডিবি প্রপোর্শনাল টু আই, কারেন্টের উপর ডিপেন্ড করে। কারেন্ট যত বেশি হবে তত ডিবির মান বেশি হবে। হলো। আচ্ছা, আর একটা বলছে ডিবি প্রপোর্শনাল টু 1/r²। এই ডিএল থেকে যে পয়েন্টে আমরা চৌম্বক ক্ষেত্র বার করছি তার যে দূরত্বটা তাকে আমরা কিন্তু এখানে আর ধরে নিয়েছি। আর এর স্কোয়ারের সঙ্গে দেখা যাচ্ছে ডিবি ব্যস্তানুপাতিক সম্পর্কিত রয়েছে। এই জিনিসটা কিন্তু তোমরা যে কোনো ফিল্ডের ক্ষেত্রেই দেখতে পাবে। যেরকম তোমরা কুলম্বের সূত্রের ক্ষেত্রে দেখেছো কি হয়, F = Q1 Q2/r²। গ্র্যাভিটেশনে দেখেছো F = G m1 m2/r²। তো যে কোনো ক্ষেত্রে এটাকে কিন্তু দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয় যে কোনো ফিল্ড। আচ্ছা, আর একটা জিনিস রয়েছে তার উপরে ডিবি ডিপেন্ডেন্ট, সেটা হচ্ছে যে এই যে ডিএল তো একটা ভেক্টর, কারণ লেন্থ একটা ভেক্টর হয়। তাহলে ডিএল এর ভেক্টর দিকটা আমাদের এখানে দেখাতে হবে যে ডিএল এর দিক কোনটা। তো এই ডিএল এর দিক দেখানোর কারণেই কিন্তু আমরা এখানে এই তারটাকে বাঁকিয়ে নিয়েছি। তারটাকে যদি স্ট্রেট নিতাম তাহলে ডিএল এর দিকটা আলাদা করে তোমাদের বোঝাতে পারতাম না, কারণ একটা স্ট্রেট তারের জন্য কি হয়, ডিএলটা ওই দিক বরাবরই কাজ করবে, উপরের দিকেই হবে। তাই আলাদা করে ডিএলটা দেখানো যায় না। কিন্তু বক্ররেখার ক্ষেত্রে কোনো একটা পয়েন্টে ভেক্টর যদি মেনশন করতে হয় সেখানে আমরা কি করি, একটা ট্যানজেন্ট স্পর্শক এঁকে নিই। তো সেই জন্য ডিএলটাকে আলাদা করে আমাদের আঁকতে হবে, সেটা বোঝানোর জন্য আলাদা করে কিন্তু এই ছবিটা এঁকেছি। এইভাবে আমরা একটা কার্ভ করে দেখিয়েছি তারটাকে। তাহলে ডিএল আর আর তার মধ্যে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হবে, ধরে নাও অ্যাঙ্গেলটা থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি ডিবি ইজ প্রপোর্শনাল টু সাইন থিটা। তো এটাই ছিল আমাদের বায়ো-সাভার্ট সূত্রের বিবৃতি। সেখানে বলা হলো যে কোনো একটা তারের মধ্য দিয়ে যখন কারেন্ট যাবে তাহলে যে চৌম্বক ক্ষেত্রটা উৎপন্ন হচ্ছে সেগুলো কোন কোন বিষয়ের উপর ডিপেন্ডেন্ট। আমরা দেখলাম ডিএল এর ওপর ডিপেন্ডেন্ট, আই এর ওপর ডিপেন্ডেন্ট, 1/r² এর ওপর ডিপেন্ডেন্ট, আর সাইন থিটার ওপর ডিপেন্ডেন্ট। এই চারটে টার্মের উপরে দেখা যাচ্ছে যে ডিবি ডিপেন্ড করছে। তাহলে আমরা এই জিনিসটাকে এখন একসঙ্গে লিখতে পারি, ডিবি প্রপোর্শনাল টু আই ডিএল সাইন থিটা বাই r²। এবং যদি এটাকে আমরা ইকুয়াল লিখতে চাই তাহলে আমরা কি লিখবো, ডিবি ইকুয়াল কে, একটা কনস্ট্যান্ট নিয়ে নিয়েছি, আই ডিএল সাইন থিটা বাই r²। তাহলে এটাই কিন্তু অ্যাকচুয়ালি বায়ো-সাভার্ট সূত্রটা। এই সূত্রটাকে আমরা অনেক সময় ল্যাপ্লাসের সূত্রও বলে থাকি।
এটাকে আমরা ল্যাপলাসের সূত্রও কিন্তু বলে থাকি, ল্যাপলাস ল। আচ্ছা, তো এই সূত্রটাকে আমরা একটু ভালো ফর্মে লিখতে চাইবো এবার। তার কারণ হচ্ছে যে শুধুমাত্র ডিএল এর জন্যই তো আমরা চৌম্বক ক্ষেত্র বার করবো না, আমরা এই পুরো তারটার জন্য চৌম্বক ক্ষেত্র বার করব। তো তাহলে পুরো তারের জন্য চৌম্বক ক্ষেত্রের ভ্যালু কত হওয়া উচিত, সেটাকে আমরা লিখবো বি বলে। তাহলে বি ইকুয়াল কি হওয়া উচিত, ইন্টিগ্রেশন ডিবি। কারণ অনেকগুলো ডিবি তৈরি করছে অনেকগুলো ডিএল, তাই অনেকগুলো ডিএল পরপর যদি আমরা যোগ করতে পারি তাহলে আমরা অনেকগুলো ডিবির যোগফল পেয়ে যাব। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি এইভাবে, ইন্টিগ্রেশন কে আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। এটা তাহলে হচ্ছে একদম পুরো তারটার জন্য বি এর মান। এবং এই তারটার একটা লিমিট নিশ্চয়ই কিছু থাকবে, লেন্থের লিমিট থাকবে, সেই লিমিটটা বসালে কিন্তু আমরা এখান থেকে চৌম্বক ক্ষেত্রের মান বার করতে পারবো। আচ্ছা, এবার তাহলে এখানে যে কেটা নিয়েছি সেই কে এর মানটা কত হবে, কারণ আমরা সমস্ত ক্ষেত্রেই দেখেছি যে গ্র্যাভিটেশনের ক্ষেত্রেও একটা কনস্ট্যান্টের ভ্যালু হয়। আমরা যখন তড়িৎ ক্ষেত্র পড়লাম সেখানেও দেখলাম যে একটা কনস্ট্যান্ট যেটা তৈরি হয়, যে এফ ইকুয়াল Q1 Q2 বাই আর স্কোয়ার, তার সঙ্গে একটা কনস্ট্যান্ট ছিল, সেটাকে আমরা বলেছিলাম 1/4 পাই এপসাইলন নট। তো সেই জিনিসটা এখানে তাহলে কি হবে, তো এখানে যেটা হয় সেটা হচ্ছে বি ইকুয়াল ইন্টিগ্রেশন কে এর জায়গায় লিখবো আমরা μ0/4 পাই আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার, এরকম লেখা হবে জিনিসটা, আইডিয়াল সাইন থিটা বাই আর স্কোয়ার। কনস্ট্যান্টটা হচ্ছে μ0/4 পাই, যেখানে আমরা μ0কে বলছি শূন্য স্থানের চৌম্বক ভেদ্যতা। তাহলে μ0 কি হলো, শূন্য স্থানের চৌম্বক ভেদ্যতা। এই জায়গাটা মুছলাম তাহলে। তাহলে μ0 যেটা পেলাম তাকে আমরা নাম দিচ্ছি শূন্য স্থানের চৌম্বক ভেদ্যতা। তো তার মানে কি বোঝাচ্ছে, যে কোনো একটা মিডিয়াম, সেই মিডিয়ামটা যদি ফ্রি স্পেস হয় বা ভ্যাকাম হয়, তো সেখানে চৌম্বক ক্ষেত্রের মানটা আমাদের এই μ0/4 পাই আইডিয়াল সাইন থিটা বাই আর স্কোয়ার হবে। শূন্যস্থানের বদলে যদি অন্য কোনো মিডিয়াম নিই তখন কিন্তু μ0 ভ্যালুটাকে আমরা মিউ বলে লিখব। শূন্যস্থান না থেকে যদি অন্য মাধ্যম থাকে তখন সেখানে লিখব যে মাধ্যমে নিয়েছি তাহলে সেই মাধ্যমের, মানে ওই মাধ্যমের চৌম্বক ভেদ্যতা, এইভাবে লিখবো, যে মিডিয়ামের জন্য চৌম্বক ক্ষেত্র বার করছি। যদি ফ্রি স্পেস না থাকে, অন্য কোনো স্পেস থাকে বা অন্য কোনো মিডিয়াম থাকে, তখন কিন্তু μ0 জায়গায় আমরা মিউ ইউজ করব। আচ্ছা, তো যাই হোক, আমরা এখানে ম্যাগনেটিক ফিল্ড পেলাম, তাহলে এর একক নিশ্চয়ই কিছু একটা হবে। তাহলে সেই এককটাকে আমরা বলে ফেলি, চৌম্বক ক্ষেত্রের এসআই একক হচ্ছে ওয়েবার পার মিটার স্কোয়ার। ম্যাগনেটিক ফিল্ডের একক হবে ওয়েবার, WB লিখবো, পার মিটার স্কোয়ার, এটাও ব্যবহার হয়। আর সব থেকে বেশি যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে টেসলা, এটা বা এটা যে কোনো একটা, হ্যাঁ, নাম্বার 1 একক, নাম্বার 2 একক, যে এককটা তোমার ইচ্ছা সেটা তোমরা ইউজ করবে। টেসলার ক্ষেত্রে শুধুমাত্র ক্যাপিটাল টি এইরকম লেখা হয়, আর এটা পুরোটাই লিখতে হয়। যে কোনো একটা ইউজ করতে হবে, হ্যাঁ, দুটোই নয় কিন্তু, যে কোনো একটা। আচ্ছা, হলো μ0 একক কি, μ0 একক, μ0 একক হয়ে যাচ্ছে ওয়েবার পার অ্যাম্পিয়ার পার মিটার, ওয়েবার পার অ্যাম্পিয়ার পার মিটার। এই জিনিসটা হচ্ছে আমার μ0 একক। μ0 মান কত, μ0 মান হচ্ছে 4 পাই ইন্টু 10⁻⁻7। আচ্ছা, এই যে এখানে লিখলাম μ0 একক ওয়েবার পার অ্যাম্পিয়ার পার মিটার, এটা তো অবশ্যই তোমরা এখানে ব্যবহার করতে পারবে। এটা ছাড়াও আর একটা একক হয় μ0, সেটা দেখিয়ে দিই, সেটা হচ্ছে হেনরি পার মিটার। এই এককটা অ্যাকচুয়ালি এর পরের যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারে খুব বেশি করে ইউজ করা হয়, তাও জানিয়ে রাখলাম যে এই দুটো এককই কিন্তু আমরা μ0 বা মিউ এর ক্ষেত্রে ব্যবহার করতে পারি। এটা মানে চৌম্বক ভেদ্যতার একক বোঝাচ্ছে। আর μ0 ভ্যালু হচ্ছে 4 পাই 10⁻⁻7। আচ্ছা, হলো বেশ। তাহলে এবার আমরা যে বায়ো-সাভার্টের সূত্রের পুরো রূপটা পেয়ে গেলাম, এটার নিশ্চয়ই আমরা জানি যে চৌম্বক ক্ষেত্র একটা ভেক্টর রাশি, তাহলে এটার ভেক্টর রূপটাও আমাদের দেখানো উচিত। তাই জন্য আমরা বায়ো-সাভার্ট সূত্রের ভেক্টর রূপটা এবার দেখিয়ে দেবো। এটা কিন্তু আমাদের পরীক্ষাতেও লিখতে আসে বা এমসিকিউতে অনেক সময় দিয়ে দেয়, 3-4টে অপশান দেয়, দিয়ে প্রশ্ন করে যে অ্যাকচুয়াল ভেক্টর রূপ কোনটা।
বায়োসাভার্টের সূত্রের ভেক্টর রূপ। যেহেতু ম্যাগনেটিক ফিল্ড একটা ভেক্টর রাশি, তাই জন্য কিন্তু ভেক্টর রূপ দেখাতে হবে। আমরা ইন্টিগ্রেশন চিহ্নটা ব্যবহার করতে পারি যদি বি লিখি, আর যদি বি না লেখো ডিবি লেখো তাহলে ইন্টিগ্রেশন ইউজ করতে হবে না, যেটা খুশি। তো ইন্টিগ্রেশন তো দিয়ে নিতেই পারবে বি এর জন্য, আমি ডিবি দিয়ে দেখাচ্ছি যে ডিবি ইকুয়াল আমরা তাহলে কি লিখতে পারি, লিখতে পারি μ0/4π কারেন্ট যেটা রয়েছে আই, তার সঙ্গে দেখো কি রয়েছে ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি ডিএল ক্রস আর বাই আর কিউব, এরকম লিখতে পারি। কারণ তোমরা সবাই জানো যে ডিএল ক্রস আর দুটো ভেক্টরের ক্রস গুণ হলে তাকে আমরা সাইন থিটা বলতে পারি। তো একটু ভেঙে দেখাই বিষয়টা যে μ0/4π আই ডিএল আর সাইন থিটা বাই আর কিউব। যদি এরকম লেখো ডিএল ক্রস আর মানে কি ডিএল আর সাইন থিটা হয়ে যায়, তাহলে উপর নিচে আর কাটলে কি আসে, নিচে আর স্কোয়ার আসে, তাহলে এই জিনিসটা ফিরে আসে μ0/4π আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার নাম ফিরে আসে। তার মানে বুঝতে পারছো ঠিকঠাকই লিখেছি। তাহলে এভাবে লেখা যায় ডিএল ক্রস আর বাই আর কিউব, সাইন থিটাটাকে বাদ দিয়ে লিখলাম, ভেক্টর ফর্মে লিখলাম। এই একটা রূপ লেখা যায়। এটা ছাড়া আর একটা রূপ লেখা যায়, সেটা হচ্ছে এইরকম যে μ0/4π আই ডিএল, এখানে যে আর ভেক্টর লিখেছি তার বদলে আমরা কিন্তু এখানে আর ক্যাপ লিখতে পারি, তাহলে নিচে আমরা আর স্কোয়ার লিখতে পারি। এটা একটা একক ভেক্টর, এইভাবে লেখা হলো জিনিসটাকে ডিএল ক্রস আর। একক ভেক্টর হলে কি হয়ে যাবে, তার মান হয় 1, তাহলে ডিএল সাইন থিটা আর নিচে আর স্কোয়ার। কারণ ডিএল ক্রস আর মানে কি ডিএল আর এর মড সাইন থিটা, আর এর মড কি ক্যাপ, মানে একক ভেক্টরের ভ্যালু 1 হয়। তাহলে বুঝতে না পারলে লিখে দিচ্ছি μ0/4π আই ডিএল, এবার কি হলো মড 1 সাইন থিটা বাই আর স্কোয়ার, তার মানে কি দাঁড়ালো ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। মড 1টা কোত্থেকে এলো, আর ক্যাপ যে কোনো একক ভেক্টর তার মান তো 1, আর এই ক্রসের জন্য সাইন থিটা টার্মটা এসছে বাই আর স্কোয়ার। এই হয়েছে জিনিসটা। তাহলে আশা করি বুঝতে পারলে যে এই দুটো জিনিসকে কিন্তু আমরা বায়োসাভার্টের ভেক্টর রূপ হিসেবে প্রকাশ করতে পারি। এই দুটোকেই বলা যায়। এবার এমসিকিউতে 4টে অপশান দিয়ে দেবে, তার মধ্যে হয়তো একটা এটা বা এটা থাকবে, সেটা তোমাদের সঠিকটা চুজ করতে হবে। আজকে আমরা লেকচারটা এখানেই শেষ করছি। পরে আমরা বায়োসাভার্ট সূত্রের যে অ্যাপ্লিকেশনসগুলো রয়েছে সেগুলো নিয়ে ফিরে আসবো।